আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 29 মে 14 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নামনির সীমান্ত জেলায় খিলঞ্জিয়াদের মারণাস্ত্রের লাইসেন্স, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটের। অসম আন্দোলনের দাবি পূরণ হলো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাকিস্তান গিয়েছি, স্ত্রী সন্তানরাও ব্রিটিশ, অবশেষে কবুল সাংসদ গৌরবের। দুর্গুড়ায় ভোট, পৌরসভার কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক চাইলেন মন্ত্রী কৌশিক। বন্যা মোকাবিলায় সমন্বয়ের উপর জোর মন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। নামনির সীমান্ত জেলা খিলঞ্জিয়াদের মারণাস্ত্রের লাইসেন্স, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটের। অসম আন্দোলনের দাবি পূরণ হলো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবার সীমান্ত এলাকায় বসবাসকারী খিলঞ্জিয়া বা আদিবাসিন্দাদের মারণাস্ত্রের লাইসেন্স দেবে আসাম সরকার। সারা রাজ্যে বিদেশি বিতরণের অভিযান যেখানে তুঙ্গে, ঠিক তখন বুধবার রাজ্য মন্ত্রিসভা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। 4.5 দশক আগে রাজ্যে অসম আন্দোলনের সময় এমন দাবি উঠেছিল বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। তার দাবি, এতদিনের সেই দাবি পূরণ করল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী এদিন স্পর্শকাতর ও প্রত্যন্ত বলে নামনি বা নিম্ন আসামের সংখ্যালঘু অধ্যুষিত জেলার নাম নিলেও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বাংলাভাষী অধ্যুষিত কাচার ও শ্রীভূমির কথা উল্লেখ করেননি। হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিতে গেল কেন রাজ্য সরকার? মুখ্যমন্ত্রী এর জবাবে জানিয়েছেন, একদিকে বাংলাদেশ সীমান্তে গত কয়েক মাস ধরেই উত্তেজনা রয়েছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলে বহিঃশত্রুর আক্রমণের ঝুঁকির সঙ্গে সঙ্গে দেশের ভিতরেও হামলার মুখে পড়ার বিপদকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে আত্মরক্ষায় খিলঞ্জিয়া মানুষ মারণাস্ত্রের ব্যবহার করতে পারেন। তবে মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার অর্থ সরকার তাদের হাতে অস্ত্র তুলে দেবে, এমনটা নয় বলেও এদিন বারবার সরকারের অবস্থান স্পষ্ট করেছেন হিমন্ত বিশ্ব। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দুমড়ি, বরপেটা, নগাঁও, মরিগাঁও, দক্ষিণ শালমরা, গোয়ালপাড়ার মতো সীমান্তবর্তী জেলায় খিলঞ্জিয়া লোকেরা সংখ্যালঘু। তারা সব সময় নিরাপত্তার অভাবে ভুগেন। এতে করে তারা তাদের নিজে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। জনিয়া, বাগবরের মতো এলাকায় এমন জায়গাও রয়েছে যেখানে হাতিগুনা খিলঞ্জিয়া পরিবারে রয়েছেন। ফলে আগামীতে তারা যাতে যে কোনো হামলার মোকাবিলা করতে পারেন, তার জন্যই মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। এখানে অবশ্য একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। কোন কোন এলাকার খিলঞ্জিরা এই সুযোগ পাবেন সেই প্রশ্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্পর্শকাতর ও প্রত্যন্ত অঞ্চলের খিলঞ্জিয়াদের রাজ্য সরকার বিশেষ প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে লাইসেন্স দেওয়া হবে। অর্থাৎ খুবই সচেতনভাবে সীমান্তবর্তী এলাকাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এই স্পর্শকাতর ও প্রত্যন্ত অঞ্চলের কথা রাজ্য সরকারের জারি করা ক্যাবিনেট বৈঠকের বিবৃতিতেও রয়েছে। এদিন মন্ত্রিসভা যেসব সিদ্ধান্ত নিয়েছে তাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটিকে। মুখ্যমন্ত্রী নিজেও এদিন দাবি করেছেন, জাতি মাটি বেটি রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে প্রভাব তো ফেলবেই, সঙ্গে বেশ কয়েকটি প্রশ্নের মুখে দাঁড় করাবে। প্রথম কথাটি, রাজ্যে খিলঞ্জিয়া কারা তার সংজ্ঞা আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। ফলে এই শব্দের আইনি বা সাংবিধানিক কোনো বৈধতা নেই। তবে রাজ্য রাজনীতিতে খিলঞ্জিয়া বলতে অসমিয়া ও আদিবাসীদেরই বোঝানো হয়। 4 বছর আগে দিশপুরে ক্ষমতায় বসার পর থেকে হিমন্ত বিশ্ব শর্মা সরকার পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি সিদ্ধান্তে সেই খিলঞ্জিয়া শব্দ ব্যবহার করে আসছে। নাগরিকপঞ্জির কাজ চলার সময় উজান আসামে কিছু লোকের পেছনে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট অর্থাৎ ওআই বা আদিবাসিন্দার একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে তখন রাজ্য জুড়ে প্রচণ্ড বিতর্ক হয়, কারণ এ রাজ্যে আদিবাসিন্দা কারা এর কোনো কিছুই আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত নাগরিকত্বের ভিত্তিবর্ষের শুনানির সময়ে খিলঞ্জিয়া বা আদিবাসিন্দার তত্ত্বকে খারিজ করে দিয়েছিল। তারপরও বুধবারের মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তে এই আদিবাসিন্দা তত্ত্বেই সিলমোহর দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে এ নিয়ে প্রচুর জ্বর উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি রাজ্য সরকার রাজ্যের আদিবাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, যার জন্য তাদের মারণাস্ত্রের লাইসেন্স তুলে দিতে হচ্ছে? অনেকে এটাকে রাজ্যের মানুষের নিরাপত্তা রক্ষায় সরকারের আত্মসমর্পণ বলেও মন্তব্য করেছেন।
অনেকে আবার এর বিপদের দিকেও আঙ্গুল তুলেছেন। তাদের মতে এভাবে সাধারণ মানুষকে হাতে মারণাস্ত্রের লাইসেন্স তুলে দিলে এর বিপদ কিন্তু ভয়াবহ হতে পারে। এক্ষেত্রে প্রতিবেশী মণিপুরের রক্তাক্ত অভিজ্ঞতার কথাও অনেকে মনে করিয়ে দিয়েছেন। পরবর্তী খবর, পাকিস্তান গিয়েছি, স্ত্রী সন্তানরাও ব্রিটিশ, অবশেষে কবুল গৌরবের। অবশেষে গৌরব গগৈ স্বীকার করলেন তিনি পাকিস্তানে গিয়েছিলেন। স্বীকার করলেন তার ব্রিটিশ নাগরিক স্ত্রী এলিজাবেথ কোলবার্ন কাজের সূত্রে 1 বছর পাকিস্তানে ছিলেন। স্বীকার করলেন তার স্ত্রী ও 2 সন্তান ব্রিটেনের নাগরিক। এবং এই স্বীকারোক্তিটি এলো তার রাজ্য কংগ্রেসের সভাপতি পদে নিয়োগের 2 দিনের মাথায়। গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার অভিযোগ করেছেন গৌরব গগৈ ও তার স্ত্রীর পাকিস্তানি সংযোগ রয়েছে। এমনকি গৌরবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সরাসরি প্রশ্ন ছিল তিনি পাকিস্তানে গিয়েছিলেন কিনা। এতদিন গৌরব এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। কংগ্রেস নেতৃত্ব গৌরবকে রাজ্য সভাপতির দায়িত্বে বসিয়েছেন এবং এর ঠিক 2 দিনের মাথায় দিল্লিতে দলের মুখ্য কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে লোকসভায় দলের উপনেতা বলেছেন 2013 সালে তিনি স্ত্রীকে নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। তবে একই সঙ্গে গৌরব বলেছেন তার পাকিস্তান সংযোগ নিয়ে একটি 3য় স্তরের বলিউড ফিল্ম তৈরি করা হচ্ছে, যেটি আগামী 10 সেপ্টেম্বর মুক্তি পাবে এবং ডাহা ফ্লপ করবে। পাশাপাশি গৌরব বলেছেন তিনি বা তার স্ত্রী যদি অন্যায় বা অপরাধ কিছু করে থাকেন তাহলে এতদিন কেন্দ্রের বিজেপি সরকার বা গোয়েন্দা সংস্থাগুলো কোনো পদক্ষেপ করলো না কেন। রাজ্য কংগ্রেস সভাপতি হওয়ার পরই আজই প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন গৌরব গগৈ। প্রত্যাশিতভাবেই তার পাকিস্তান সংযোগ নিয়ে প্রশ্ন ওঠে। গৌরব বলেছেন তার স্ত্রী দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এলিজাবেথ এ ব্যাপারে বিশেষজ্ঞ। ওই কাজের সুবাদেই তাকে মাত্র 1 বছরের জন্য পাকিস্তানে থাকতে হয়েছিল। 2012-13 সালে তিনি এলিজাবেথ ভারতে চলে আসেন এবং 2015 সালে একটি নতুন চাকরিতে যোগ দেন। গৌরব জানান 2013 সালে তিনি স্ত্রীর সঙ্গে পাকিস্তান গিয়েছিলেন। তিনি বলেন আজ থেকে 12 বছর আগে তিনি পাকিস্তান গিয়েছিলেন। 2014 সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার। তিনি বা তার স্ত্রী যদি কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে যুক্ত থাকতেন তাহলে গত 11 বছর কেন কোনো পদক্ষেপই করল না বিজেপি সরকার। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাও কোনো তদন্ত করেনি। তিনি বা তার স্ত্রী কোনো অপরাধ করে থাকলে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করত। গৌরব গগৈ আরও বলেছেন পাকিস্তানের মতো দেশে গেলে যে কোনো নাগরিকেরই সব তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করে দেখা হয় এবং পাকিস্তান থেকে ফিরে আসার পরও আরও 1 প্রশ্ন যাচাই করা হয়। ফলে তিনি পাকিস্তান থেকে আসার পরও নিশ্চয় সেটা হয়েছে। তাছাড়া তিনি লোকসভায় দলের উপনেতা, সংসদে তার ভূমিকাও সবার জানা, তার বায়োডাটাও কারো অজানা নয়। ফলে পাকিস্তানের সঙ্গে তার বা তার স্ত্রীর কোনো গোপন যোগসাজশ থাকলে তা নিয়ে এতদিনের তদন্ত অবশ্যই শুরু হয়ে যেত, কিন্তু তা তো হয়নি। প্রসঙ্গত এলিজাবেথ কোলবার্ন ব্রিটিশ নাগরিক। 2013 সালে গৌরব গগৈর সঙ্গে তার বিয়ে হয়। গৌরবের প্রয়াত বাবা তরুণ গগৈ তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। গৌরব 2019 সালে যোরহাট থেকে লোকসভায় নির্বাচিত হন এবং এরপর দ্বিতীয়বার নির্বাচিত হন 2024 সালে। গৌরব এদিন মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন তার পাকিস্তান সফরকে নিয়ে সি গ্রেডের বলিউডি সিনেমা বানানো হচ্ছে, যা আগামী 10 সেপ্টেম্বর মুক্তি পাবে এবং ফ্লপ করবে। পাশাপাশি তিনি বলেছেন আসলে নির্বাচন আসছে, তাই মুখ্যমন্ত্রী চাইছিলেন তার বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের মধ্যে সংশয়ের বাতাবরণ তৈরি করতে, কিন্তু তাকে প্রদেশ সভাপতি করে কংগ্রেস নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন তার প্রতি দলের পূর্ণ আস্থা রয়েছে। একথাও এদিন বলেছেন গৌরব। পরবর্তী খবর, দূরগুড়ায় ভোট, পৌরসভার কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক চাইলেন কৌশিক। উদ্দেশ্য ছিল বর্ষার মরশুমে জেলায় বন্যা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা। সেই বৈঠকে একসময় শিলচর পৌরসভার কাজকর্মের পর্যালোচনায় বদলে যায়। বুধবার শিলচরে জেলা শাসকের কনফারেন্স হলে বন্যা প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে মন্ত্রী কৌশিক রায়ের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো পুরো কর্তাদের। কিন্তু তাদের জবাবে মোটেও সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী। তাই শুধুমাত্র পৌরসভা নিয়ে শীঘ্রই একটি পর্যালোচনা বৈঠক আয়োজনের জন্য এদিন জেলা শাসক মৃদুল কুমার যাদবকে নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। 5 বছরেরও বেশি সময় ধরে শিলচরে নির্বাচিত পুর বোর্ড নেই। প্রথমে করোনা, তারপর বন্যার জন্য পুর বোর্ড বেঁচতে যায়। এরপর শিলচরকে পুর নিগমে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়। এতে করে মাঝে আরও কয়েকটি বছর অতিক্রান্ত। জেলা প্রশাসনের শিলচর পুর বোর্ড এই সময়কালে চালাচ্ছে। সেপ্টেম্বরে পুর নিগম নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবার বন্যা প্রস্তুতি নিয়ে আলোচনার সময়ে
পৌরসভার কাজকর্ম নিয়ে বেশ কিছু তথ্য জানতে চান মন্ত্রী কৌশিক, কিন্তু পুর বোর্ডের সঙ্গে জড়িত সরকারি কর্তারা জুৎসই জবাব দিতে পারেননি। এতে যে তিনি সন্তুষ্ট হতে পারেননি তা বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী। এবং পৌর নিগম নির্বাচনের আগে শুধুমাত্র শিলচর পৌরসভার কাজকর্ম নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে বলেও জানিয়ে দেন তিনি। জানা গিয়েছে, এদিন পৌরসভা নিয়ে বিভিন্ন প্রশ্নের সিংহভাগ জবাব দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রাঙ্গির খালের দৈর্ঘ্য ঠিক কত? মন্ত্রী রায় এর এই প্রশ্নে বিধায়ক চক্রবর্তী জানান 13 কিলোমিটার। মন্ত্রী তখন জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারের কাছে এর দৈর্ঘ্য জানতে চান। জবাবে ওই ইঞ্জিনিয়ার জানান 18 কিলোমিটার। কার তথ্য সঠিক মন্ত্রী জানতে চাইলে ইঞ্জিনিয়ার জানান সরকারি ফাইলে 18 কিলোমিটারের কথাই রয়েছে। মন্ত্রী এক সময় জানতে চান শিলচর শহরে প্রতিদিন ড্রেন পরিষ্কারের কাজ কতটুকু হয়। এই প্রশ্নের জবাব দিতে গিয়েও রীতিমতো হিমশিম খেতে হয় পুরো কর্তাদের। এরপরই মন্ত্রী রায় তার অসন্তুষ্টির কথা জানিয়ে জেলা শাসককে বলেন, সামনেই পুর নিগম নির্বাচন, মুখ্যমন্ত্রী নিজে আসবেন, জানতে চাইবেন শিলচর শহরে উন্নয়নমূলক কী কী কাজ হয়েছে। তাই এর আগে পৌরসভা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক জরুরি। খুব শীঘ্রই এমন বৈঠকের ব্যবস্থা করুন। এক কথায় শিলচর পৌরসভার কাজকর্ম নিয়ে এতদিন ধরে যে অভিযোগের পাহাড় জমছে তার উত্তর পেতেই বৈঠকটি করতে চাইছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী। পুর নিগম নির্বাচনের আগে তিনি যে হোমওয়ার্ক করেই নামতে চাইছেন, এদিন তারও ইঙ্গিত দিয়ে রাখেন। এদিনের বৈঠকে মন্ত্রী রায় কাছাড়ে বর্ষার সময় বন্যা মোকাবিলায় প্রস্তুতির উপর জোর দেন। বৈঠকে বন্যা মোকাবিলা, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং জননিরাপত্তা নিশ্চিত করার দিকগুলিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বুধবার বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব, বিধায়ক মিহিরকান্তি সোম, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস এবং মিসবাহুল ইসলাম লস্কর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। আলোচনার কেন্দ্রে ছিল শিলচর ও পার্শ্ববর্তী অঞ্চলে জল নিষ্কাশন সমস্যা ও প্রতি বছর বর্ষা মরশুমে সৃষ্ট বন্যা পরিস্থিতির কার্যকর মোকাবিলা। মন্ত্রী সাফ জানিয়ে দেন, বন্যা প্রতিরোধকে শুধুমাত্র এক জরুরিকালীন কর্তব্য হিসেবে নয়, বরং জীবন ও পরিকাঠামো রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখতে হবে। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, প্রতিটি বিভাগকে ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু কার্যকারিতা, স্লুইস গেটগুলি যাতে সচল থাকে তার সুনিশ্চিত করা, নদীবাঁধগুলির সুরক্ষা এবং দুর্যোগপ্রবণ এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত সরবরাহ বজায় রাখা তথা বিভিন্ন খাদ্য সামগ্রী এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার উপর জোর দিতে হবে। বিভিন্ন বিভাগের সমন্বয়ের ভিত্তিতেই এর মোকাবিলার উপর গুরুত্ব দেন মন্ত্রী। সীমান্ত সংলগ্ন অঞ্চলের স্লুইস গেটগুলির অবস্থা অবিলম্বে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করার নির্দেশ প্রদান করেন মন্ত্রী কৌশিক। জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারকে এই স্লুইস গেটগুলির অবস্থা ও সংশ্লিষ্ট জনবলের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থাৎ এসডিএম এর কাছে দাখিল করারও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আগামী 31 মের মধ্যে নদীবাঁধগুলির নজরদারির জন্য একটি এম্বার্কমেন্ট মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেন। প্রয়োজনে বিদ্যালয়গুলি অস্থায়ী ত্রাণ শিবির হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে হবে বলে কৌশিক জানান। এই বিষয়ে স্কুল পরিদর্শক ও সার্কেল ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটরদের নির্দেশ জারি করার কথাও জানান তিনি, যাতে জরুরি অবস্থায় তাৎক্ষণিক আশ্রয়ের ব্যবস্থা করা যায়। মন্ত্রী রায় স্পষ্টভাবে জানান, সরকারের চূড়ান্ত লক্ষ্য শূন্য প্রাণহানি ও ন্যূনতম সমস্যা, যার জন্য প্রয়োজন সকল পক্ষের সম্মিলিত সদিচ্ছা, প্রস্তুতি ও দায়িত্বশীলতা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।